বাংলা চলচ্চিত্র জগৎ তথা হিন্দি চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা তথা নায়ক হলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তিনি আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন এবং তার কেরিয়ার সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেছেন, আর সেগুলি বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের সামনে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় উন্মোচন করেছি। আর আজকে যে পর্বটি শুরু করতে চলেছি তা নিঃসন্দেহে অনন্য। তার কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, তার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের অভিজ্ঞতা কীরকম, এবং বিশ্বজিৎ বাবুর সঙ্গে উত্তম বাবুর যখন প্রথম সাক্ষাৎকার হয় তখন উত্তম কুমার প্রথম দেখাতেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ঠিক কি বলেছিলেন। এই সংক্রান্ত নানান অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের অনন্য প্রতিবেদন। আর আপনারা প্রতিদিনের মতো আজকেও রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেওয়ার সাথে। তো চলুন একটুও বিকৃতি না করে 27শে জুলাই 2024 তারিখে প্রকাশিত আনন্দলোক ম্যাগাজিন থেকে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, উত্তমদা আমাকে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন। অনেকেই বলেন যে উত্তমদা নাকি সেই সময় অন্য কোনো নায়ককে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে উঠতে দেননি। ওর জন্যই আমি নাকি বাংলা ছেড়ে মুম্বই চলে গিয়েছিলাম। এগুলো সব বাজে ঘটনা। কেরিয়ারে উত্তমদা আমাকে যেভাবে গাইড করেছেন, নানা ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, সেটা আমি আজও ভুলিনি। তবে ওর ব্যক্তিগত জীবনটা আমারই মতো একেবারেই সুখের ছিল না। ওর জীবনের প্রচুর কষ্ট আমি সামনে থেকে দেখেছি, তবুও ক্যামেরার সামনে কি সুন্দরভাবে সব বেদনাকে পাশে সরিয়ে রেখে অভিনয়টা করতেন। উত্তমদার সঙ্গে এত স্মৃতি রয়েছে যে আমার আত্মজীবনের একাধিক সংখ্যা ওকে নিয়েই লেখা যায়। আগের সংখ্যায় আমি শুধু বলেছিলাম যে উত্তমদার সঙ্গে গৌরী বৌদির সম্পর্ক একেবারে সুখকর ছিল না। তবে তার পেছনে যে কারণ ছিল সেটা আমি নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে ভীষণভাবে রিলেট করতে পারতাম। উত্তমদা একজন বিশাল মাপের নায়ক ছিলেন, সুপারস্টার। ওর মহিলা ভক্ত থাকবে, ওর সঙ্গে নায়িকাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু গৌরী বৌদি সেটা বুঝলেন না। অথচ উত্তমদা খুবই হাসি খুশি স্বভাবের মানুষ ছিলেন, সকলকে একসঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী ছিলেন। শীতের মোড়ে এমপি স্টুডিও ছিল, সেখানেই উত্তমদার সঙ্গে আমার প্রথম আলাপ। সেই সময় উত্তমদার সব ছবি একের পর এক ফ্লপ করছে। 1952 সালে বসু পরিবার বলে একটি ছবি হচ্ছিল, কিন্তু সেখানে প্রোডাকশনের কেউ উত্তমদাকে কাস্ট করতে চাইছিল না। ওর জায়গায় তখন অসিত বরণকে নেওয়ার কথা হচ্ছিল। তবে বিমলদা, যার কথা আগের সংখ্যায় বলেছি, মানে এমপি প্রোডাকশনসের কর্ণধার এবং আমার দুটো ছবি কংস এবং মায়ামৃগর প্রযোজক, জেদ করেছিলেন যে উনি উত্তমদাকে নিয়েই কাজটা করবেন। পরবর্তীকালে আমিও আমার প্রথম কাজ ডাক হরকড়ার শ্যুট ওই স্টুডিওতে করেছিলাম। যাই হোক, বিমলদা নিজের দাবিতে অনড় ছিলেন। উত্তমদাকে নিয়েই বসু পরিবার ছবিটি সুপারহিট হয়। এরপর ওই স্টুডিওতেই উত্তমদা সুচিত্রা সেনের সঙ্গে 1957 সালে পথে হলো দেরি ছবির শুটিং করছিলেন। আর আমি তখন ওখানে গিয়েছিলাম
আমি বড় হব নামের একটি ছবির লুক টেস্টের জন্য। তখনও কিন্তু ডাকঘর করা হয়নি। তবে আমি বড় হবার জন্য আমি রিজেক্টেড হয়ে যাই। কিন্তু যেহেতু স্টুডিওতেই ছিলাম এবং জানতে পারি যে স্টুডিওতে আমার প্রিয় নায়ক উত্তম দা শ্যুট করছেন, একবার ওর সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে হয়। সেই প্রথম আমার বিমলদার সঙ্গেও আলাপ। আমি দাদাকে গিয়ে আমার পরিচয় দিই এবং অনুরোধ করি উত্তমদার সঙ্গে একবার দেখা করানোর জন্য। বিমলদা বললেন, শুটিংয়ে যখন চায়ের বিরতি হবে তখন উনি চেষ্টা করবেন আলাপ করানোর। তখন দুপুর 1টা-1:30 হবে। আমি উত্তমদার জন্য অপেক্ষায় বসলাম। আমার সঙ্গে এক বন্ধু নিমায়ও ছিল। বিকেল 5টা-6টা নাগাদ উত্তমদা ফ্লোর থেকে বেরোলেন। পরনে ছিল হাওয়াই শার্ট, জামার ওপরের দুটো বোতাম খুলে রেখেছিলেন। মুখে সিগারেট নিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালেন। সেদিন সামনে থেকে উত্তমদাকে মেকআপে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিমলদা আমাকে ডেকে নিয়ে গিয়ে উত্তমদাকে বললেন, এই ছেলেটি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, ও নায়ক হতে চায়। উত্তমদা আমার সঙ্গে হাত মিলিয়ে বললেন, ইউ আর হ্যান্ডসাম, ইউ ক্যান বিকাম আ হিরো। তোমার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, পরের রবিবার চলে আসবে। ভাবতে পারছেন কিরকম মিশুকে মানুষ ছিলেন? প্রথম আলাপ আমার সঙ্গে, আর তাতেই সোজা নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। আমি তো ভাবতেই পারছিলাম না। ওই বাড়িতে অজয়কর থেকে শুরু করে কে না যেতেন, সেখানে কিনা আমার আমন্ত্রণ। আর মনে হচ্ছে হ্যান্ডশেক করার পর উত্তমদা সেদিন আমার হাতটা ছাড়ছিলেন না। যাই হোক, তারপর থেকে উত্তমদার বাড়িতে যাতায়াত শুরু হলো। প্রথম যেদিন গেলাম সেদিন উনি জিজ্ঞেস করেন আমি খেলাধুলা করি কিনা। আমি সেই সময় কার্তিক বসুর কাছে ক্রিকেট খেলা শিখি। উত্তমদা খেলাধুলা খুব ভালোবাসতেন। উনি নিজে নিয়মিত লন টেনিস খেলতেন। উত্তমদার বাড়িতে ওর সঙ্গে শৈলেন মান্নার একটা বড় ছবি টানানো ছিল। প্রথম দিন ওই বাড়িতে খেলাধুলা নিয়ে আলোচনা করতে করতেই আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তারপর থেকে উত্তমদার বাড়িতে নিয়মিত যাতায়াত হতো। আমাকে উত্তমদার বাবা মানে মেসোমশাই খুব ভালোবাসতেন। ওর বাড়িতে গেলেই মেসোমশাই বলতেন, বিশুকে জল মিষ্টি দে। মাসিমা মানে ওর মাও আমাকে খুব স্নেহ করতেন। একটা সময়ের পর আমি উত্তমদার বাড়ির ছেলের মতো হয়ে যাই। ভবানীপুরে উত্তমদার একটা ক্লাব ছিল, মরশুমি ক্লাব। গায়ক থেকে অভিনেতা সকলের আসা যাওয়া ছিল ওই ক্লাবে। কোনো অনুষ্ঠান হলেই উত্তমদা বলতেন, বিশু তোকে কিন্তু আসতে হবে। সেই সময় মনে আছে উত্তমদার ডর্ড কিংসলের গাড়ি ছিল, আর ন্যাপা ওই গাড়ি চালাতো। সেই সময় ইন্ডাস্ট্রির সকলেই ন্যাপাকে চিনত। ও শুধু উত্তমদার ড্রাইভারই ছিল না, ম্যানেজারও ছিল। দাদা ওর ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকরা তাই ন্যাপাকে খুব সমীহ করে চলতেন। পরবর্তীকালে অবশ্য সুপ্রিয়া দেবী ন্যাপাকে বের করে দিয়েছিলেন। তবে সেই ঘটনা পরে বলছি। এভাবে খুব অল্প সময়েই উত্তমদা এবং ওর বাড়ির সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। উত্তম কুমার প্রসঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আরও অনেক অজানা তথ্য উন্মোচন করেছেন, যেগুলি পরের পর্বগুলিতে আপনাদের সামনে তুলে ধরব। তবে অবশ্যই তার জন্য চ্যানেলের পর্দায় নিয়মিত চোখ রাখতে হবে। আর আজকের এই অজানা তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।